সমষ্টিগতভাবে মানবজাতি হিসাবে আমাদের সবারই চিন্তা করার সামর্থ্য এবং যৌক্তিক ভাবনার ব্যাপারে ভুল ধারণা রয়েছে। সত্যিকার অর্থে আমাদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অনেকগুলো পক্ষপাত দ্বারা প্রভাবিত হয়। এগুলোকে একত্রে কগনিটিভ বায়াস বলা হয়, যা অবচেতন মনে সিদ্ধান্ত নেওয়ার শর্টকাট হিসাবে কাজ করে। বিবর্তনের সাথে সাথে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি আমরা আয়ত্ত করেছি, তবে পরিস্থিতি ভেদে এই শর্টকাটগুলোই ভুল সিদ্ধান্ত নিতে আমাদের প্রভাবিত করে। উদাহরণ হিসাবে বিপদকালীন সময় অথবা সম্পূর্ণ নতুন কোনো পরিস্থিতির কথাই বলা যায়। এরকম মুহূর্তগুলোতে আমরা কগনিটিভ বায়াসগুলো লক্ষ্য না করেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা একই সাথে অযৌক্তিক এবং অকার্যকর হয়ে উঠতে পারে। এরকমই কিছু বায়াস নিয়ে আজকের ডেনোটসের এই পর্বে আলোচনা করব, যেগুলো একই সাথে আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণে শক্তিশালী প্রভাব ফেলতে পারে। কনফার্মেশন বায়াস। মানুষ সেই তথ্যগুলোকেই বেশি মনোযোগ দেয় যেগুলো তার বিশ্বাসের সাথে মেলে। এটাকে কনফার্মেশন বায়াস বলে। এরকম বায়াসের ফলে যে তথ্যগুলো নিজের মতামতের অনুকূল হয়, মানুষ সেগুলোকেই সমর্থন দেয়। বিতর্কিত বিষয়গুলোর ব্যাপারে এরকম বায়াস নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে উঠতে পারে। অপরপক্ষের দৃষ্টিভঙ্গি জানা এবং সবগুলোকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করার পরিবর্তে মানুষ সেইগুলোকেই বারবার খুঁজে নেয় যেগুলো তার বিশ্বাসকে সমর্থন করে। উদাহরণ হিসাবে বলা যায়, অনেকেই বিশ্বাস করে থাকে বাঁহাতি লোকেরা ডানহাতি লোকেদের তুলনায় বেশি প্রতিভাবান হয়। যখনই তাদের সাথে এমন কারো পরিচয় হয় যে একই সাথে বাঁহাতি এবং সৃজনশীল, এটাকে তাদের সেই বিশ্বাসের একটি প্রমাণ হিসাবে চিন্তা করে। কিন্তু সেই মানুষগুলোই ডানহাতি প্রতিভাবান কারোর সাথে পরিচিত হলে তা যে তাদের বিশ্বাসের বিরুদ্ধে প্রমাণ হিসাবে কাজ করছে সেই ব্যাপারে তাদের মনোযোগ থাকে না। আর এভাবেই এই বায়াসটি আমাদের তথ্য গ্রহণ এবং বিশ্লেষণের ব্যাপারে প্রভাব রাখে। হিন্ডসাইট বায়াস। কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের তা অনেক বেশি অনুমানযোগ্য মনে হয়, আর এই ঘটনাটি হিন্ডসাইট বায়াস হিসেবে পরিচিত। একটি বিখ্যাত এক্সপেরিমেন্টের মাধ্যমে এর উদাহরণ দেওয়া যাক। 1993 সালে ডরথি ডিটিচ ও ম্যাথু ওলসন নামের দুইজন গবেষক তাদের ছাত্রদের জিজ্ঞেস করেছিল সুপ্রিম কোর্টে মনোনীত ক্যারেন্স থমাসকে আমেরিকান সিনেট কতটুকু গুরুত্ব দিবে। ভোটের আগে ছাত্রদের 58% অনুমান করেছিল যে ক্যারেন্স সিনেটের ভোট পাবে। ক্যারেন্স নির্বাচিত হওয়ার পর ওই একই প্রশ্ন আবার ছাত্রদের করা হলো, এবং এবার দেখা গেল 78% ছাত্র বলছে তারা ভোটের ফলাফল এরকমই অনুমান করেছিল। অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের এমন মনে হতে পারে যে এটা আমি আগে থেকেই জানতাম। অ্যাঙ্করিং বায়াস। আমরা সাধারণত কোনো তথ্যের প্রথম অংশ দ্বারা অনেক বেশি প্রভাবিত হই। যেমন কোনো ব্যাপারে সমঝোতা তৈরির ক্ষেত্রে প্রথম যে প্রস্তাবনাটি দেওয়া হয়, অবচেতনভাবে তার উপরে নির্ভর করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ব্যাপারটিকে অ্যাঙ্কারিং বায়াস বলে। এই ব্যাপারটি সবচেয়ে বেশি দেখা যায় একজন রোগীর প্রতি একজন ডাক্তারের প্রাথমিক যে ধারণা তৈরি হয় তা সাধারণত রোগ নির্ধারণের জন্য ভূমিকা রাখে। অতএব আমরা যখন কোনো একটি বিষয়কে মূল্যায়ন করতে চাই, তখন এই বায়াসটি ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিস ইনফরমেশন ইফেক্ট। কোনো নির্দিষ্ট ঘটনার আগে এবং পরের ঘটনাগুলো আমাদের স্মৃতিতে প্রভাব ফেলে। ফলে এমনও হতে পারে সত্যিকারের অর্থে ঘটেনি এমন কোনো ঘটনাও ঘটেছে বলে ভ্রম সৃষ্টি হতে পারে। আর এই ধরনের ইফেক্টকে বলা হয় মিস ইনফরমেশন ইফেক্ট। একটি বিখ্যাত এক্সপেরিমেন্টে অনেকজন লোককে একটি গাড়ি দুর্ঘটনার ভিডিও দেখানো হয়। এরপরে তাদের দুইটি প্রশ্ন করা হয়। প্রথম গ্রুপকে প্রশ্ন করা হয় গাড়ি দুটি কতটা দ্রুত যাচ্ছিল যখন একে অপরকে আঘাত করে, এবং দ্বিতীয় গ্রুপকে প্রশ্ন করা হয় গাড়ি দুটি কতটা দ্রুত যাচ্ছিল যখন একে অপরকে ভেঙে চুরে দিয়েছিল। এই ঘটনার এক সপ্তাহ পরে আবারও প্রশ্ন করলে দেখা যায় যাদের দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল তারা ভিডিওটিতে ভাঙা কাচের টুকরো দেখেছিল বলে জানায়, কিন্তু ভিডিওটিতে কোনো কাচের টুকরো দেখানোই হয়নি। অতএব শব্দের সামান্য উলটপালটের জন্য মানুষের মস্তিষ্কে তার প্রভাব ফেলে, আর এর ফলে কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে যা দেখিনি তাও দেখেছি বলে ভ্রম তৈরি হতে পারে। অ্যাক্টর অবজারভার বায়াস। আমরা নিজেকে এবং অন্যকে কিভাবে যাচাই করি তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যদি কাজটি আমরা নিজেই করি, তখন বাইরের প্রভাবকে বড় করে দেখানোর মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি হয়, আর এটাকে অ্যাক্টর অবজারভার বায়াস বলে। উদাহরণ হিসাবে বলা যায়, কেউ দাবি করতেই পারে সে পরীক্ষায় খারাপ করেছে কারণ পরীক্ষক অনেক কঠিন প্রশ্ন করেছে, কিন্তু একই পরিস্থিতি যদি অন্য কারো ক্ষেত্রে বিবেচনা করা হয়, তাহলে স্বভাবতই প্রথম ব্যক্তির পরীক্ষায় খারাপ করার পেছনে তার ব্যক্তিগত যোগ্যতাকেই সামনে তুলে ধরার চেষ্টা করি। আবার এমনও হয় কেউ পরীক্ষায় খারাপ করেছে শুনে আমরা ধরে নেই তার মেধা ও শ্রমের ঘাটতি রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে পরীক্ষক যে কঠিন প্রশ্ন করতে পারে এই ধারণা আমরা সম্পূর্ণরূপে মাথা থেকে সরিয়ে দেই। আর এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাক্টর অবজারভার বায়াস আমাদের উপর কতটা প্রভাব ফেলে। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক। একটি নির্দিষ্ট মুহূর্তে যতগুলো উদাহরণ আমাদের সামনে আসে তার সাপেক্ষে ওই ঘটনার সম্ভাব্যতা হিসাব করে ফেলাকে অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক বলে। যেমন কয়েকটি চুরির ঘটনা শোনার পর আমরা অনেক সময় অবচেতনভাবে বিশ্বাস করে ফেলি এইরকম চুরির ঘটনাগুলো হয়তো সাধারণ। অতএব কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবচেতন মনে এটা একটা শর্টকাট প্রক্রিয়া হিসাবে কাজ করে। এইরকম চিন্তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কারণ একটি নির্দিষ্ট মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য স্মৃতিতে তাৎক্ষণিক নাও আসতে পারে। অপটিমিজম বায়াস। আমরা অনেক সময় নিজেদের ব্যাপারে অনেক বেশি আশাবাদী থাকি, যা অনেক সময় বাস্তবতা বিবর্জিত, আর এই কারণেই সামনে সৌভাগ্য অপেক্ষা করছে এমন এক বিশ্বাস আমাদের অনেকের মধ্যেই কাজ করে।
কিন্তু দুর্ভাগ্য যে আমাদের জন্য অপেক্ষা করতে পারে এমন ধারণা আমাদের অবচেতন মন সম্পূর্ণরূপে অবমূল্যায়ন করে। অবশ্য এর ফলেই মানুষ ভবিষ্যতের জন্য প্রত্যাশা খুঁজে পায়। অতএব কগনিটিভ বায়াস শুধুমাত্র ভুল সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে তা একটি ভুল ধারণা। অনেক সময় এই শর্টকাটগুলোই আমাদের দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে।